of Allah, most gracious, most merciful. It is Dharmakam, ঐতিহাসিক historical place. বাংলাদেশে এমন একটি ঐতিহাসিক স্থান আছে যেখানে শত শত বছর ধরে বিশ্বাস করা হয় একই ব্যক্তির দেহ আর মাথা দুটি ভিন্ন ভিন্ন স্থানে সমাহিত করা আছে। একটির নাম ধর্মকাম আর অন্যটির নাম শিরমকাম। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো এই দুই স্থান আজও দুটি আলাদা ঐতিহাসিক স্থাপনা হিসেবে টিকে আছে। শুধু তাই নয়, দুই স্থানে রয়েছে একই ব্যক্তির স্মৃতি, একই নামে মসজিদ, আর দুটি আবার দুটি ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সীমানার ভেতরে। আজ আমরা ঘুরে দেখব ধর্মকাম এবং শিরমকাম, জানব ইতিহাস, স্থানীয় মানুষের বক্তব্য, একটি ঐতিহাসিক গ্রন্থের তথ্য এবং সর্বশেষে দেখব এই পুরো ঘটনাকে ব্যাখ্যা করার আরেকটি যুক্তিসঙ্গত দৃষ্টিভঙ্গি আছে কিনা। আজ আমরা এসেছি শেরপুর উপজেলার ধর্মকাম গ্রামে। স্থানীয়দের বিশ্বাস এই ধর্মকামের নাম থেকেই পুরো গ্রামের নাম হয়েছে ধর্মকাম। বর্তমানে ধর্মকামটি একটি সবুজ রঙের ভবনের ভেতরে সংরক্ষিত, কিন্তু কাছে গিয়ে প্রথম ধাক্কাটা খেলাম। পুরো মাজারে ঝুলছে তালা। কেন একটি ঐতিহাসিক মাজার সবসময় তালাবদ্ধ থাকবে? পরে স্থানীয় একজন ভদ্রলোক জানালেন, যাতে কেউ এখানে মানত দিতে না পারে কিংবা কুসংস্কারমূলক কোনো কর্মকাণ্ড করতে না পারে, সে কারণে মাজারটি সবসময় তালাবদ্ধ রাখা হয়। চলুন ওনার মুখ থেকে শুনি। ছিল হলো বটগাছ ছিল। বটগাছটা এখানে একটা ইটে দিয়ে না এরকম ছিল, ওখানে বোধহয় উনি ওঠা বসা করছে। ওনার নাম কি ছিল? ওনার নাম হলো শাহাতুর খান রহমতুল্লাহ। শাহাতুর খান রহমতুল্লাহ আলাই। তো উনি এখানে আসছিলেন কি জন্য? উনি এখানে যে হিন্দু ছিল, যে তখন হিন্দু রাজা, হিন্দু দেশ ছিল। মানে আমি শুনছি এখানে নাকি মানে বল্লাল সেন নামে একজন। হ্যাঁ হ্যাঁ, ওই তার তো একেবারে পর্যন্ত চলে গেছে। তো এখানে যখন আসছে তখন ওনার সাথে তো আর এর কথায় আর ওর কথায় মেলে তো নাই, তখন যুদ্ধ বাজে। যুদ্ধ করে এই যে ধরেন যে খণ্ড হয়, এই যে ওখানে সেই যুদ্ধে ওই শাহাতুর খান সাহেব ইন্তেকাল করেন, মানে পরাজিত হন। হয়ে ওনার মানে শরীরটাকে দ্বিখণ্ডিত করা হয়। উনিও যাই ইয়ে করছে, তাইও মারা গেছে ওই পুকুরে। এক পুকুরে তো মনে করেন যে এখান থেকে যখন যাতায়াত করছে তখন এই যে আলো ছিল একটা, তারা তেজি লোক তো, এখন মাটি খুঁড়ে মনে করেন সেটা এই এখন নালাটা ইয়ে হয়ে গেছে। ওখানে তখন ঘোড়া নিয়ে গেছে, সাদা ঘোড়া আসছে, ভালো লোক ছিলেন। তো এই পর্যন্তই জানা, মনে করেন যে ওইখানেও আমরা যাই, ওখানে তার ভক্তি সেবা যতদূর পারি আমরা তফাৎ থেকে করে আসি। মানে ওখানে ওই যে আলিয়া মাদ্রাসার, শেরপুর আলিয়া মাদ্রাসার ওখানে যে শিরমকাম আছে, শিরমকাম ওখানে এটার নাম হচ্ছে ধর্মকাম। হ্যাঁ, এখানে ওনার মানে মাথার নিচের অংশটা এখানে সমাহিত করা আছে। আপনাদের এই যে স্ট্রাকচার দেখতে পাচ্ছি, মানে এই যে মাজারের মতো দেখতে মনে হচ্ছে, এটা কতদিন আগে তৈরি হয়েছে? এটা বোধহয় তাও তো 15-20 বছর আগে। আর 10-15-20 বছর আগে কি ছিল এখানে? এখানে খালি বটগাছ ছিল। ও শুধু বটগাছ ছিল? বটগাছ যে পড়ছে, ওটা স্কুল ছিল। এমন টাইমে পড়ছে, আল্লাহর ইচ্ছা 2 মুড়া মনে হয় যে এমন টাইমে পড়ছে এই বটগাছটা, একটা জিনিসও ক্ষতি হয় না। মানে কারো কোনো ক্ষতি হয় না? বটগাছটা পড়ছে, কারো কোনো ক্ষতি হয় না? আল্লাহ পাকের ইচ্ছা। ওই পাশে তো একটা গোরস্থান আছে, ওই গোরস্থানের ভিতরে পড়ছে? না, এইটাই পড়ছে, ওইটাই পড়ছে। ও মানে উত্তর দিকে দুপুর সময় পড়তো, তাহলে আমাদের স্কুলের ছাত্র একটাও আছে না। আচ্ছা, মানে দুপুরের টাইমে, ওই টাইমে অনেক ছেলেপেলেরা বটগাছের নিচে থাকতো? এমন টাইমে পড়ছে মাগরিবের একটু, মাগরিব শেষ, নামাজ শেষ, ওই নামাজের মুহূর্তে মানে মানুষজন ছিল একবার, কোনো মানুষজন ছিল না তখন পড়ছে। মানে আল্লাহর কি কুদরত বলার কিছু। কারো কোনো ক্ষতি হয়নি, শুধু গাছটাকে ফেলে দিচ্ছে। আচ্ছা, গাছটাকে যখন ফেলে দেওয়ার পরে তো এই স্ট্রাকচারটা ছিল না, মানে এই ভবনটা ছিল না, এই মাজারটা এরকম ছিল না। তো এই মাজারটা করার উদ্যোগ কে নিলেন, কিভাবে আসলো? আমাদেরই সব ভক্তরা আছেন। মানে একজন এখানে ছিলেন, উনি বললেন যে একজন কামেল ব্যক্তি বা একজন আলেম ব্যক্তি এখানে এসেছিলেন এই মসজিদে নামাজ পড়ার জন্য। ওনাকে বলা হয়েছে যে আপনি দেখেন তো মাজারটা, ওনার যে অংশটা কোন জায়গায় আছে। উনি বলছে যে এই জায়গায় আপনারা করেন, ওই অনুযায়ী আমাদের করা আছে। ও আচ্ছা, উনি জানতেন যে আসলে মাজারটা কোথায় ছিল? আপনারা জানতেন না? বট গাছের কাছে ছিল? আমরা জানি যে বট গাছে এখানে যাতে ইটা দিয়ে ঘেরা করা আছে, ওই ঘেরাই হয়তো বা তার বাসস্থান ছিল। ও, তার মানে বট গাছের চারপাশ দিয়ে ইট দিয়ে ঘেরা ছিল? হ্যাঁ, না ওই একটাই মনে করেন যেমন আমরা জুম্বাগড় মেম্বার করি না, মেম্বারের মতো একটু হ্যাঁ আসছিল, ওটি উনি ওটা অনেক পুরাতন ইটের তৈরি, অনেক পুরাতন ইটের।
আচ্ছা, তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি যে এই যে গেটটা তালাবদ্ধ থাকে, এটা তো তালাবদ্ধ থাকার কারণ কি? তার কারণে যে তারা খুলতে চায় না। তারা কারা? এই যে মনে করেন যে যারা এইটা পছন্দ না করে তারা খুলবে না। মানে এটা তো একটা স্কুল, তাই না? হ্যাঁ, স্কুল। তো স্কুলের যে কর্তৃপক্ষ আছেন তারা ওনারা এই মাজারটাকে সংশোধন রাখছে যাতে পাগলা নিয়ন্ত্রণ পাগলি- রাখছে যাতে হ্যাঁ, কোনো পাগল ছাগল না পাগল আসে, ছাগল কারণ না এখানে জামাত। বাচ্চা কাচ্চারা পড়াশোনা হ্যাঁ, করে, জামাত তাদের যদি না পড়াশোনার ব্যাঘাত না ঘটে। অনেকে অনেক সময় মাজারকে কেন্দ্র করে বিভিন্ন রকমের মাদক দ্রব্য গ্রহণ করে, সেটাও যদি না করতে আবার পারে, মানত করে, মানত এসে করতেছে। সেটাও যদি না করতে পারে, মাজারটা থাকবে মাজারের মতো। হ্যাঁ, আমরা মাজার এই কবরস্থানে মাজার টাকা হইলে আমরা ওই কবরস্থানেই খরচ করি সব। সাক্ষাৎকার শেষে আমরা এমন একজনকে খুঁজতে লাগলাম যিনি তালাটি খুলে দিতে পারবেন। অবশেষে পাশের শাহাতুরকান জামে মসজিদের মুয়াজ্জিন ও ইমাম মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেবের সহযোগিতায় মাজারের ভেতরে প্রবেশের সুযোগ পেলাম। সত্যি বলতে ভিতরে ঢুকে যা দেখলাম তা একেবারেই অপ্রত্যাশিত, কারণ এখানে কোনো সমাধিই নেই, বরং উত্তর দক্ষিণে সারিবদ্ধভাবে রাখা আছে মাত্র 3টি পাথর। এতদিন যাকে ধর্মকাম মাজার হিসেবে শুনে এসেছি, তার ভেতরে কবরের পরিবর্তে শুধু 3টি পাথর। দৃশ্যটি স্বাভাবিকভাবেই অনেক প্রশ্নের জন্ম দেয়। ঠিক তখনই আমরা ইমাম সাহেবের কাছে জানতে চাইলাম তিনি এই জায়গার ইতিহাস সম্পর্কে কি জানেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, প্রশ্ন করতেই তিনি ইংলিশে পুরো ইতিহাস বলা শুরু করলেন। সত্যি বলতে একজন গ্রামের মসজিদের ইমামের মুখে এমন ইংরেজি বক্তব্য শুনে আমরা নিজেরাও অবাক হয়েছিলাম। পরে অবশ্য আমাদের অনুরোধে তিনি বাংলাতেও একই ইতিহাস তুলে ধরেন। চলুন ওনার মুখ থেকেই শুনি। In the name of Allah, most gracious, most merciful, it is Dharmakam, ঐতিহাসিক historical place, and there is the no in universal of Allah. There is Hosra Shatun Rahmatullah Alai battlefield in the kingdom of Hindu king. There is no in which the long ago in history there is the Hosra Shatun Rahmatullah Alai battlefield in the Hindu king. There is no in the Shohid. In his there the of Allah, the Hosra Shatun Rahmatullah Alai and Dharmakam and Sermukam. Sermukam is the ঐতিহাসিক historical place Hosra Shatun Rahmatullah Alai Aliyah Madrasa. Sermukam and Dharmakam. It is the historical place of the whole of the that in Kunut of the ঐতিহাসিক. There is no in the Bangladesh in the Hosra Shatun Rahmatullah Alai in the Turkestan. There is no he is the word of Allah. The in the greatness for the Hosra Shatun Rahmatullah Alai in the Dharmakam Hosra Shatun Rahmatullah Alai in the battlefield. The king, the Hindu king in the fighter. He is the Shahada. In his there is the no in the God of Allah in the Amin. It is the historical place of Hosra Shatun Rahmatullah Alai in the Dharmakam. থ্যাংক ইউ, আপনি খুব ভালো ইংরেজি বলেছেন। একটু বাংলায় বলেন প্লিজ। বাংলা তত কথা বলতে হয় না। একটু আপনার আঞ্চলিক ভাষা দিয়ে বলেন। আমার জানা মতে যে হযরত শাতুন রহমাতুল্লাহ আলাই অনেক বছর আগে লং বছর বলা হয়েছে, অনেক বছর আগে হযরত শাতুন রহমাতুল্লাহ আলাই তুর্কিস্তান থেকে এই বাংলাদেশে এসেছিলেন। শুধু তিনি তাই নয়, 360টি আউলিয়া এই শেরপুরে এসেছিলেন। ইনি হযরত শাতুন রহমাতুল্লাহ আলাই যুদ্ধ করছে একজন হিন্দু রাজার সাথে। তিনি যুদ্ধতে শাহাদত বরণ করে এখানে ওনার ধর ছিল এবং সেটটা ছিল শেরপুরি। তো এখানে ধর অনুযায়ী ধর্মকাম হয়েছে এবং সেটটা শেরপুর থাকার কারণে শেরমুকাম হয়েছে এবং শেরপুর শহীদ আলিয়া মাদ্রাসার নামেও প্রকাশ। তবে আমরা এটা জানি যে উনি একজন ঐতিহাসিক মানুষ এবং এখানে যিনি শাহাদত বরণ করেছেন এটা একটা ঐতিহাসিক জায়গা। তো এই জায়গাতে উনি শাহাদত বরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার শাহাদতটা কবুল করে নেন। অবশ্যই। আচ্ছা, আপনি এখানকার কে? আমি এখানকার ইমাম মসজিদ, ইমাম এবং মুয়াজ্জিন। জি এই পার্শ্ববর্তী যে জি মসজিদ হযরত শাতুন রহমাতুল্লাহ জামি মসজিদ। আপনি এখানে কতদিন হলো? আমি এখানে 17 বছর ইমামতি করার পর চলে গেছে, আবার 12 বছর পর আবার 5 বছর হলে এখানে জয়েন হয়েছি। আচ্ছা, এই যে পাথরগুলোর কথা বলতে পারবেন? এই পাথরগুলো জি এখানে পাথরগুলোতে আদি থেকে এই অবস্থায় এখানেই ছিল। আমরা দেখতে পেয়েছি যে 96 সালে যখন আমি এখানে ইমামতি করি সমানতে এই পাথরগুলো আমি দেখেছি। পাথরগুলো কোনো নড়াচড়া বা কোনো যে পরিবর্তন দেখিনি, তবে পাথরগুলো যেভাবে আছে সেইভাবেই এখানে রাখা হয়েছে এই বলতে আমি জানি। আচ্ছা, এই যে মাজারের যে অবস্থা, এই অবস্থাটা কতদিন আগে তৈরি হয়েছে? এটা সম্ভবত 15 বছর আগে থেকে এই মাজারটা এখানে মানে সংস্করণ করা হয়েছে। আচ্ছা, আমি জানতে পেরেছি যে এখানে নাকি কোনো একটা মানে বড় কোনো আলেম এসে বলেছিলেন যে এইখানেই এই জিনিসটা আছে। জি এখানে হযরত মাওলানা আব্দুল মান্নান ডাক্তার উনি ছিলেন। উনি এখানে ইস্তেস্কার নামাজ পড়ে উনি এখানে এই মাজারটা উনিতে আবিষ্কার করেছে এবং উনি বলেছে এখানে শুধু উনি নাই, ওনার সহ আরও 7 জন এখানে ব্যক্তি রয়েছে যারা সবগুলি আল্লাহর ওলির সাথে রয়েছেন এবং এরাও মানে আল্লাহর ওলি পর্যায়ে কি উনি এরা এখানে আসছেন আর কি সহধর্মী হিসেবে।
সহকারী হিসেবে। এখানে যে হযরত শাহ তুরকান আলাইহিস সালামের যে ধর্ম ধর্ম মুবারক যে এখানে জি, জি, জি। সাহিত্য আছে, এটা আসলে প্রমাণিত সত্য, তাই না? জি জি, প্রমাণ যে সত্য। মানে এটা কোনো মানে মুখের কথা না। না না না, এটা মনে করেন ঐতিহাসিকদের কথা, এবং এটা অনেক ইতিহাসেও এখানে লেখা হয়েছে যে হযরত শাহ তুরকান রহমাতুল্লাহ আলাই এখানে এসে হিন্দু কিংয়ের সাথে যুদ্ধ করে শাহাদাত বরণ করেছেন, ওনার ধরটা এখানে রয়েছে বলে এখানে ধর্মকাম হয়েছে। এখানে এই মাজারটা সবসময় তালাবদ্ধ থাকে, এটার কারণ কি? এটা আমরা এই জন্য তালাবদ্ধ রাখি, যখন আমরা মেহমানদের আসে আমরা তো খুলে দিই, আর এবার তালাবদ্ধ রাখি কারণ আমরা এখানে শিরক কাজ কোনো প্রকারের অপকর্ম যাতে না হয়, শিরক কাজ না হয়, এই জন্যই আমরা এখানে তালাবদ্ধ করে রাখি আর কি। এটা খুব ভালো একটা উদ্যোগ। আপনাদের এই মানে এই মাজার সংলগ্ন বা এই মাজারের পার্শ্ববর্তী এই স্কুলটা আছে, স্কুলের সব ছাত্রছাত্রীরা যাতে মানে ভিন্ন পথে না যায়, জি, 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 সঠিক জি, জি, শিক্ষাটা সঠিক পায়, শিক্ষাটা পায়, এই জন্য এজন্য আপনারা এই আমরা- চেষ্টাটা জি, করছেন। এটা জি। খুব আপনাদেরকে সাধুবাদ জানাই। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ধর্মকাম ঘুরে এবার আমরা চলে এলাম শিরমোকামে। ধর্মকাম থেকে উত্তর দিকে ঠিক 1.5 কিলোমিটার দূরত্বে এই শিরমোকামের অবস্থান। শেরপুর শহীদিয়া আলিয়া মাদ্রাসার উত্তর পূর্ব কোণে করতা নদীর একেবারে কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে এই শিরমোকাম। এখানেও রয়েছে শাহতুরকান জামে মসজিদ। অর্থাৎ অবাক করার মতো বিষয় হলো, ধর্মকাম মাজার রয়েছে ধর্মকাম স্কুল অ্যান্ড কলেজের সীমানার ভেতরে, আর শিরমোকাম মাজার রয়েছে শেরপুর শহীদিয়া আলিয়া মাদ্রাসার সীমানার ভেতরে। দুটি মাজার, দুটি শিক্ষা প্রতিষ্ঠান, আর পাশেই একই নামে দুটি মসজিদ, শাহতুরকান জামে মসজিদ। এমন মিল সত্যিই বিস্ময় জাগায়। আরও একটি বিষয় আমাদের দৃষ্টি কেড়েছে, বাংলাদেশের অধিকাংশ মাজারেই একজন বা একাধিক খাদেমের দেখা মেলে, কিন্তু এই দুটি মাজার ঘুরে দেখার সময় আমরা কোনো খাদেমের দেখা পাইনি। ধর্মকামের তালা খুলে দিয়েছিলেন পাশের মসজিদের মুয়াজ্জিন ও ইমাম, আর শিরমোকামেও মাজারের দেখভালের জন্য আলাদা কোনো খাদেমের উপস্থিতি আমাদের চোখে পড়েনি। শিরমোকামের স্থাপনাটি উঁচু দেয়ালের উপর নির্মিত। এখানে ওঠার জন্য কোনো সিঁড়ি নেই। অনেক কষ্টে দু হাতে ভর দিয়ে লাফ মেরে উপরে উঠতে হয়েছে। উপরে উঠে আমি যা দেখেছি সেটা আপনাদেরও দেখাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আমি একেবারে মাজারের ভেতরে। এখানেই সমাহিত আছে আমাদের সেই প্রিয় কামেল ব্যক্তি হযরত শাহ তুরকান রহমতুল্লাহ আলাইয়ের শির মোবারক। দেখুন, সাধারণত কবর যেরকম লম্বা হয়, এটা কিন্তু তেমন না। এটা 4-5টা প্রায় একই স্কয়ার মাপ। কারণ এখানে কোনো মানুষের পুরো শরীর নাই, এটা বোঝা যাচ্ছে। এখানে শুধুমাত্র আছে ওনার শির মোবারক, মাথা মোবারক। এজন্য দেখুন, একেবারে খুব ছোট একটা কবর, খুব ছোট একটা সমাধি। এখানে মানুষ নেই, এটা বোঝাই যাচ্ছে। মানুষের কবর হবে লম্বা, উত্তর দক্ষিণ লম্বা, কিন্তু এইটা শুধুমাত্র 4 কোণা, মানে খুবই ছোট একটা। বাচ্চাদের কবর যেমন হয় ঠিক তেমন। বাচ্চাদের কবর একটু লম্বাটে হয়, কিন্তু এটা লম্বাটেও না। এটা থেকে বোঝা যায় যে এখানে শুধুমাত্র ওনার শির মোবারকটাই আছে। আমি ভিতরে গিয়েছিলাম, অবশ্যই খালি পায়ে গিয়েছিলাম। যথাযথ সম্মান প্রদর্শনপূর্বক সালাম দিয়েছি, এবং এখানে যে ওনার শুধুমাত্র শির মোবারকটাই আছে সেটা বোঝা যায় ওনার এই সমাধির আকৃতি দেখে। খুবই ছোট একটা বাচ্চা ছেলেদের, যেমন বাচ্চা ছেলে মারা গেলে যেমন সমাধি হয় ছোট, ঠিক তেমন ছোট। বাচ্চাদেরটা একটু লম্বাকৃতি হয়, কিন্তু এটা প্রায় 4 কোণাকার। আর যেহেতু শির মোবারক হচ্ছে গোল, এজন্য ওটার জন্য 4 কোণায় বেস্ট বলে মনে করেছেন হয়তো ওনারা। এই জন্য এত ছোট করে 4 কোণা করে এই কবরটা দেওয়া হয়েছে। মাটি থেকে অনেক উপরে, এই যে মাটির নিচে, এই যে মাটির নিচে, আর এখান থেকে অনেকটাই উপরে এই সমাধিটা করা। এবার আসি ইতিহাসের কথায়। আমি পড়েছি শেরপুরের ইতিহাস বইটি। বইটির লেখক অধ্যক্ষ মোহাম্মদ রোস্তম আলী। সেখানে একটি গুরুত্বপূর্ণ বর্ণনা পাওয়া যায়। বই অনুযায়ী সেন রাজা বল্লাল উল্লাসে দিশেহারা হয়ে শহীদ শাহ তুরকানের ছিন্ন শির কবজা করে রাজদরবারের দিকে নিয়ে যেতে থাকেন। উদ্দেশ্য ছিল মুসলিম বাহিনীকে অপমান করা। এরপর বইয়ে আরও বলা হয়েছে, শাহ তুরকানের সঙ্গীরা পথরোধ করলে বল্লাল সেন প্রাণ ভয়ে ছিন্ন শিরটি ফেলে রেখে রাজবাড়ির দিকে পালিয়ে যান।
এই বিবরণটি আমার কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, কারণ লোকমুখে আমরা সাধারণত শুনি মাথা নাকি দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে অলৌকিকভাবে অনেক দূরে গিয়ে পড়েছিল, কিন্তু বইয়ের এই বর্ণনা ঘটনাটিকে ভিন্নভাবে ব্যাখ্যা করে। যদি সত্যিই শত্রুপক্ষ ছিন্ন শির বহন করে নিয়ে যাচ্ছিল এবং পরে প্রতিরোধের মুখে সেটি ফেলে পালিয়ে যায়, তাহলে সেই স্থানটি পরবর্তীকালে শিরমোকাম হিসেবে পরিচিত হয়ে ওঠা অস্বাভাবিক নয়। অবশ্য এই ঘটনাকে নিশ্চিত ইতিহাস বলা যায় না, তবে এটি একটি ঐতিহাসিক গ্রন্থে উল্লেখিত ব্যাখ্যা, যা লোককথার পাশাপাশি ভাবার মতো একটি দৃষ্টিভঙ্গি তুলে ধরে। আরও একটি বিষয় আমার নজরে এসেছে, শিরমোকামের ভেতরে যে সমাধিটি রয়েছে সেটি সাধারণ মানুষের কবরের মতো লম্বা নয়। এই কারণে স্থানীয় বিশ্বাসের সঙ্গে এর একটি মিল খুঁজে পাওয়া যায়। যদিও এটি কোনো চূড়ান্ত প্রমাণ নয়, তবে পুরো ঘটনাটি আরও কৌতূহল জাগিয়ে তোলে। এবার জানাবো আপনাদের আরেকটি প্রচলিত বিশ্বাসের কথা। শিরমোকামের বাউন্ডারির ভেতরেই রয়েছে দুটি পাথর, একটি গোলাকার আর একটি চারকোনা। স্থানীয়দের অনেকেই বলেন এই পাথর দুটি নাকি এই বাউন্ডারির ভিতরেই নিজেরাই এক এক সময় এক এক জায়গায় চলে যায়। আর এখানে আরেকটি উল্লেখযোগ্য, যেটা খুবই চমকপ্রদ একটা ঘটনা, সেটা হচ্ছে এই দুটো পাথর। এই দুটো পাথর, এই এটা ছোট পাথর আর ওইটা বড় পাথর। এটার আকার গোলাকৃতি আর এটার আকার চারকোনা। আমরা ছোটবেলা থেকে জেনে আসছি এখানে নাকি এই দুটা পাথর এদিক থেকে ওদিকে যায়, ওদিক থেকে ওদিকে যায়, মানে আজকে আমরা যেখানে দেখে যাচ্ছি সেখানে থাকে না, এটা অন্য কোথাও চলে যায়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আমরা যখন ছোটোবেলায় এটা জানছি তখন আমরা নিজেরাও এখানে এসেছি, এসে এইটাকে নাড়াতে পারি নাই। এই পাথরটাকে নাড়ানো যায় না, এটা অনেক ভারী, কিন্তু এই পাথরটাকে তোলা খুবই কঠিন। এই যে আমার ভাইয়া এটা তোলার চেষ্টা করতেছে কিন্তু তুলতে পারছে না, অনেক ভারী। কিন্তু এটা করতাম কি আমরা ছোটোবেলা, এটা আমরা গড়িয়ে গড়িয়ে এদিক থেকে ওদিকে নিতাম। পরের দিন এসে দেখা যেত যে হ্যাঁ এইটার স্থান বদল হয়েছে, কিন্তু এইটার স্থান বদল হয় নাই, এটা যেখানে ছিল সেখানেই আছে। আবার কখনো কখনো দেখা যেত যারা অনেক বড় তারা যেহেতু লোকমুখে শুনে আসছে যে এখান থেকে ওখানে যায়, আমরা যেমন ছোট পাথরটা এইভাবে গড়িয়ে গড়িয়ে নিতাম, দেখি গড়াও তো একটু, এই যে গড়িয়ে গড়িয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতাম। এখন গতকাল যিনি দেখে গেছেন যে পাথরটা ছিল এই জায়গায়, কিন্তু আজকে এসে দেখবে এখানে, সে ভাববে যে বাহ, পাথরটা একা একাই গড়িয়ে গেছে, কিন্তু না, আমরা নিজেরা গড়িয়েছি। এমনকি এটা আমরা ছোটোবেলা অসংখ্যবার করেছি, এটাকে প্রচুর গড়াইতাম। প্রায় প্রতিদিনই এখানে খেলতে আসতাম। এই যে এটা আলিয়া মাদ্রাসা মাঠ, এখানে আমরা খেলতে আসতাম ছোটোবেলা। তো খেলতে এসে এই জায়গাটাও একটু আমরা, এখানে নিরিবিলি জায়গা, কত সুন্দর বাতাস, নদীর বাতাস আসে, এই পাশে নদীর ওখান থেকে বাতাস আসে। তো সেই বাতাস খাওয়ার জন্যই বা বাতাসে প্রশান্তি লাভ করার জন্য আমরা এখানে বসতাম, এখানে আড্ডা মারতাম। তো তখন আমরা এই কাজগুলো করতাম, ওখান থেকে গড়িয়ে এই যে এখানে নিয়ে আসতে, ঠিক এইভাবে গড়াতাম। আবার অনেকে আসতো, এসে বড়রা যারা আসতো তারা হয়তো বা 4-5 জন মিলে ধরলে এটা উঠানো যাবে, তো এটা উঠিয়ে অন্য কোথাও রাখলো, দেখে হ্যাঁ এটা হয়ে গেল যে এটাও একা একাই ওপর দিকে চলে গেছে। তো এটা আসলে কিছু না, পাথর এইভাবে একা একা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না, এটা বিজ্ঞানসম্মতও না। কিন্তু আমরা অনেকে ভ্রান্ত ধারণা পোষণ করি যে হ্যাঁ এগুলো প্রত্যেক দিন রাতের বেলা এদিক থেকে ওদিকে যায়। পরের দিন এসে দেখা যায় যে হ্যাঁ এগুলো জায়গা স্থানে নাই, যেখানে ছিল সেখানে নাই, সে স্থান পরিবর্তন করেছে, সে নিজে নিজে স্থান পরিবর্তন করেছে। এটা একেবারে পুরোই ভুয়া কথা। তো দেখতে পাচ্ছেন দুটো পাথর দুই জায়গায় ছিল, এখন দুটো পাথর পাশাপাশি। আজ সেই বিষয়টি বোঝানোর জন্য আমরাও ইচ্ছাকৃতভাবে দুটি পাথরের স্থান পরিবর্তন করলাম। আপনারা একটা মজার ব্যাপার বুঝতে পারছেন, এখানে কিছুক্ষণ আগে এই পাথরটা ছিল এখানে আর এই পাথরটা ছিল এখানে। তো একটু আগে দেখেছি এটা পাথরের একটা স্থান আর অন্য জায়গায় ছিল, এটা ছিল এখানে, এটা ছিল এখানে। তো এখন দুইটা আবার চেঞ্জ হয়ে গেছে, এইটা ওখান থেকে এখানে এসেছে আর ওইটা এখান থেকে ওখানে গিয়েছে। কেন গেল? এটাই হচ্ছে সবচেয়ে বড় মিস্ট্রি। মানে আমরা ছোটোবেলায় এসে যখন দেখতাম যে এখানে পাথর স্থান পরিবর্তন করতো, ঠিক তখন আমরা ভেবে নিতাম যে হ্যাঁ পাথরের পা আছে, পাথরে একা একাই যায়। কিন্তু না, কিছুক্ষণ আগে আমরা এগুলোর স্থান পরিবর্তন করে দিয়েছি। এখন আজকে যারা দেখে গেছে, কালকে যখন তারা আসবে, যদি এসে দেখবে যে স্থান পরিবর্তন, তারা একটা অলৌকিকতার মধ্যে পড়বে। কিন্তু এইভাবেই চলছে এই অলৌকিকত্ব, এই দুটা পাথরের অলৌকিকত্ব। আরও একটি বিষয় আমাকে সত্যিই ভাবিয়েছে।
5 শতাব্দীরও বেশি পুরনো বলে পরিচিত একটি ঐতিহাসিক স্থাপনা, কিন্তু আজও এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত প্রত্নস্থাপনা নয়। ইতিহাসের এত গুরুত্বপূর্ণ একটি স্মৃতিচিহ্ন আরও বেশি গবেষণা ও সংরক্ষণের দাবি রাখে। আজকের ভিডিওতে আমরা দেখলাম ধর্মকাম, শিরমকাম, স্থানীয় মানুষের বিশ্বাস, ঐতিহাসিক গ্রন্থের তথ্য আর বাস্তব পর্যবেক্ষণ। ইতিহাস, লোককথা আর বিশ্বাস, এই তিনটি যখন একসঙ্গে মিশে যায় তখন সত্য খুঁজে বের করা সহজ হয় না। তবু এমন স্থানগুলো আমাদের অতীতকে জানতে, প্রশ্ন করতে এবং নতুন করে ভাবতে শেখায়। আপনার কি মনে হয়, ধর্মকাম ও শিরমকামের পেছনের ইতিহাসের কোন ব্যাখ্যাটি আপনার কাছে সবচেয়ে গ্রহণযোগ্য? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ইতিহাসের অজানা গল্প, রহস্যময় স্থান আর বাংলার হারিয়ে যাওয়া অধ্যায়গুলো খুঁজে দেখতে চাইলে গোবেচারার সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী অভিযানে। আল্লাহ হাফেজ।